আপনারা রিপ্রেজেন্ট করছেন বিশাল বড় একটা অংশ তিপ্রাসা জনজাতি গোষ্ঠীর আইপিএফটির নেতৃত্ব হিসেবে। কি মনে হয় বিজেপি মিথ্যে কথা বলছে না আপনারা মিথ্যে কথা বলছেন তিপ্রালেন সব? আপনার এই ওয়ার্ডটা অত্যন্ত অশুভনীয়, মিথ্যা এই ওয়ার্ডটা ইউজ করবেন না দয়া করে, এটা আমি উত্তর দেবো না। তাহলে এই বিষয়টা যে বারবার উঠে আসছে যে তিপ্রালেন্ডের বিষয়ে তারা বলছেন বন্ধ করুন, মিথ্যা যেটা বলেছেন আপনি এটা উদ্ধার না করলে আমি কথা বলবো না। বিরোধী রাজনৈতিক দলগুলোর তরফ থেকে প্রশ্ন, সাধারণ মানুষ, তিপ্রাসা জনজাতি গোষ্ঠীর অংশের প্রচুর মানুষ কিন্তু প্রশ্ন করছেন যে জোট সরকারি থেকে একসাথে যে সহাবস্থানের একটা প্রক্রিয়া চলছে এখন সরকারিভাবে, সেটা কি মনে হয় আগামী দিনে সেটা কি চলতে পারে, নাকি এইভাবে যদি অভিযোগ এবং পাল্টা অভিযোগের খেলা যদি খেলতে থাকে বিজেপি আইপিএফটির মধ্যে? এবং আজকে কিন্তু রামাপদ জমাতিয়া তিনিও বিজেপির একজন বিধায়ক, বারবার অভিযোগ উঠে এসছে যে আইপিএফটির মানুষ কিছু গুন্স বা দুষ্কৃতিকারীদের হাতে তিনি নিগৃহীত হয়েছেন, তিনি আক্রান্ত হয়েছেন, এই বিষয়গুলো উঠে আসছে বারবার। তো কতদিন চলতে পারে এই ধরনের? ভারতবর্ষের পরিষদীয় সংসদীয় গণতান্ত্রিক রাষ্ট্রে গত শতকের শেষ 2টা দশক থেকে শুরু করে এখন পর্যন্ত চলছে আপনার জোটবদ্ধের যুগ। এককভাবে কেউ কেন্দ্রে ক্ষমতায় আসীন হওয়ার সুযোগ আর নেই, এখন হবে কোয়ালিশনের যুগ। এই কোয়ালিশন যুগকে আপনি মানুন না মানুন, এতে চলতেই থাকবে। আপনাদের তরফ থেকে যে এলিগেশন লাগানো হয়েছে বা যে ধরনের এলিগেশন তোলা হয়েছে, বক্তব্যটা কি আপনাদের তরফ থেকে? স্পেসিফিক্যালি কী ধরনের এলিগেশন তুলে ধরা হয়েছে পিসিসি সভাপতির বিরুদ্ধে? পার্টিকুলারলি ত্রিপুরার প্রদেশ কমিটি, তারা আমাদের পার্টির উপর বিভিন্ন ভঙ্গিতে বিভিন্ন অপকৌশলে আক্রমণাত্মক ভূমিকা চালিয়ে এসেছে, এখনও চালিয়ে যাচ্ছে। এটার তার সেই আক্রমণাত্মক ভূমিকার মূল উদ্দেশ্য আইপিএফটিকে দুর্বল করে কংগ্রেসকে সবল করা, এবং এই বুক যুদ্ধে আইপিএফের বুক যতটুকু কংগ্রেসে তারা টেনে নিতে পারে তার জন্য সর্বরকম অপকৌশল প্রয়োগ করা। গতকাল খোয়াইতে যে ঘটনা প্রধানমন্ত্রী ডিপ্লোমা করছেন, এটা ভারতবর্ষের গণতান্ত্রিক ইতিহাসে, ত্রিপুরার সার্বিক গণতান্ত্রিক ইতিহাসে একটা কলঙ্কময় অধ্যায়, একটা কলঙ্কময় অধ্যায়। কোনো রাজনৈতিক কর্মী, কোনো রাজনৈতিক নেতৃত্ব তার এই গর্হিত কাজকে নিন্দা না করে উপায় নেই। এনসিবাবু, একটা নেগেটিভ তৈরি হচ্ছে বিরোধীদের তরফ থেকে, বা বারবার সেখান থেকে একটা নেগেটিভ উঠে আসছে যে এভরি অ্যাকশন হ্যাজ ইটস ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন অ্যাজ ওয়েল। বারবার বলা হচ্ছে যে এখন আপনি একটু আগে যে কথাটা বলছিলেন, স্থানীয় মানুষের স্বার্থ বিরোধী বা স্বার্থের পরিপন্থী একটা কাজ, সেটা করতে গিয়ে অন্য কোনো জাতীয় রাজনৈতিক দলের সঙ্গে আপনি গিয়ে জোট করবেন না, সেটা কিন্তু আপনাদের তরফ থেকে সত্যি, আপনারা সেটা মেনেই চলেন। এই মুহূর্তে যখন বিজেপির সঙ্গে আইপিএফটির জোটের মধ্যে বিজেপির যিনি প্রভারী রয়েছেন সুনীল দেওধর, তিনিও অকপটেই বলছেন কথাগুলো যে আপনারা যে অধিকারের জন্য লড়াই করছেন, সাংবিধানিক লড়াই অবশ্যই, তিপ্রাল্যান্ডের কথা, সেটা বারবার তিনি অস্বীকার করছেন যে না, ত্রিপুরায় তিপ্রাল্যান্ড সম্ভব না। এই বিষয়টা নিয়ে একেবারেই স্পষ্টীকরণ যদি আপনি একটু তুলে ধরেন, যেহেতু আপনি সরকারি জোটে রয়েছেন। দেখুন, আমরা তো দীর্ঘ 10.5 বছর যাবৎ এককভাবেই আমরা বিভিন্ন আন্দোলন করে এসেছি, এবং যখন সাধারণ নির্বাচন আছে তখন আমাদের পার্টি অতি অবশ্যই ডেমোক্রেটিক এক্সারসাইজে আমরা অংশগ্রহণ করছি এবং আগামী দিনেও করব, এখনও করছি। এই ক্ষেত্রে বিজেপি ন্যাশনাল যে ফোরাম, তারাই আমাদেরকে অ্যাপ্রোচ করেছিল যে এই বিগত বিধানসভা নির্বাচনে আমরা ঐক্যবদ্ধভাবে সিপিএমের বিরুদ্ধে লড়াই করব। সেটা অনেক নেগোসিয়েশন, অনেক ডায়লগের পরে এটা ঠিক হলো যে ঠিক আছে, বিজেপির সাথে আমরা আইপিএফকে জোটবদ্ধভাবে লড়াই করব। সিপিএমের বিরুদ্ধে লড়াই করলাম, লড়াই করলে আমরা জিতলাম, জিতে আমরা এই জোট সরকার করলাম। আমাদের যে মূল স্ট্যান্ড পয়েন্ট এবং দাবি যে ত্রিপুরাল্যান্ড করা এডিসি এলাকাকে, সেটা স্ট্যান্ডকে সামনে রেখেই আমরা জোট করেছি। এটা তারা ভালোভাবেই জানে। আমরা তাদের সঙ্গে সমঝোতা করেছি এবং আমরা
জোট সরকার গঠন করেছি, তার অর্থ এই নয় যে আমরা আইপিএফটি আমাদের মূল যে দাবি সেখান থেকে আমরা সরে এসেছি বা মূল দাবিকে আমরা ত্যাগ করেছি তা তো নয়, তারা ভালোভাবে জানে। তবু যদি যে কোনো নেতৃত্ব, বিজেপির কোনো নেতৃত্ব এটাকে ওইভাবে তারা ব্যাখ্যা করতে চায়, এটা দুর্ভাগ্যজনক, এটা করা ঠিক নয়। এই ব্যাপারটা যখন পেপারগুলিতে এসেছে আমরা রিঅ্যাক্ট করেছি তাদের কাছে, এবং তারা এটা নিয়ে রিপেন্ট করেছে, আপনার কাছে কি মনে হয় যে পিসিসি সভাপতির বিগত কয়েকদিনের যে ঘটনাগুলো সেটা একদিকে রাখা যদি হয়, তার পাশাপাশি যদি সুনীল দেওধরজির যে মন্তব্য, যে তিপ্রাল্যান্ডের কথা বিষয়ে আইপিএফটির যে প্রসঙ্গ সেটাও তুলে ধরেছেন, এই দুটো বিষয়ের মধ্যে কোনটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয় আপনার কাছে? আমাদের কাছে গুরুত্বপূর্ণ ওইটাই, আমাদের এখানে পৃথক পুনরাজ্য আমাদের করতেই হবে। সিএবি, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল, এটা অতি অবশ্যই আমরা ইন কমন ওয়েতে আমরা এন্টায়ার নোটিস এটাকে আমরা প্রতিবাদ করছি, প্রতিরোধ করার চেষ্টা করছি। কিন্তু ঘটনা হলো এই, ত্রিপুরা এমন একটা জায়গা, এমন একটা রাজ্য যেখানে সিএবি চালু হলেও না হলেও খুব বেশিভাবে মানে 19-20 হওয়ার কিছু আর নেই। এখানে যা স্যাচুরেশন হওয়ার হয়ে গেছে, জনবসতি যে স্যাচুরেশন হয়ে গেছে, ত্রিপুরাই একমাত্র রাজ্য যেখানে বহিরাগতরা এখানকার মূল আদিবাসীদেরকে তারা সারপাস করেছে। অন্য কোনো ভারতবর্ষে কোনো অঙ্গরাজ্যে এটা নাই। কাজেই সিএবি হোক বা না হোক, আমাদের অনেক আগেই এই সিএবির ব্যাপারটা অনেকটাই আগে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে কার্যকর হয়ে গেছে। সিএবি হলেই বা কী হবে, এখন কত আমরা এখানে একবার করতে পারবো? এখানে পাহাড়ি বাঙালি সবাই বিরোধিতা করবেই, কারণ আপনি বাঙালি, তার মানে আপনার বাংলাভাষী ভাই বই আসবার বাড়িতে আসবে, আপনি 10 জন পরিবার আছেন, এখানে আরও 20 জনকে আপনি ঢুকাতে পারেন না, একইভাবে ট্রাইবাল তারাও পারেন না। কাজেই এটা তো আমরা কমনভাবে এটাকে প্রতিরোধ করতে হইব। আমাদের অর্থ সামাজিক আগামী দিনে আমাদের বংশধরদের আমাদের বাঁচে থাকার জন্যই এই বহিরাগত থেকে আগমনকে আমাদের এটাকে প্রতিবাদ করতেই হবে। ছোট্ট করে জানতে চাইবো, যে বিষয়টা তুলে আনা হচ্ছে তিপ্রাল্যান্ডের বিষয়ে, তিপ্রাসা জনজাতির মানুষ এখানে বাস করছেন, বহু দশক ধরে বাস করছেন এখানে, আপনারা রিপ্রেজেন্ট করছেন বিশাল বড় একটা অংশ তিপ্রাসা জনজাতি গোষ্ঠীর আইপিএফটির নেতৃত্ব হিসেবে। কি মনে হয় বিজেপি মিথ্যে কথা বলছেন না আপনারা মিথ্যে কথা বলছেন তিপ্রাল্যান্ড সম্পর্কে? আপনার এই ওয়ার্ডটা অত্যন্ত অশুভনীয়, মিথ্যা এই ওয়ার্ডটা ইউজ করবেন না দয়া করে, এটা আমি উত্তর দেব না। তাহলে এই বিষয়টা যে বারবার উঠে আসছে যে তিপ্রাল্যান্ডের বিষয়ে তারা বলছেন, বন্ধ করুন, মিথ্যা যেতে বলেছেন আপনি এটা উইথড্র না করলে আমি কথা বলবো না। আমি বিষয়টা উইথড্র করলাম। এই বিষয়টা বারবার বলছি যে এই বিষয়টা কাদের তরফ থেকে বলা হচ্ছে বারবার, যে তিপ্রাল্যান্ডের নিয়ে যে বিষয়টা আপনাদের তরফ থেকে উত্থাপন করা হয়েছে সেটা হবে না, আপনারা বলছেন হবে। মানুষ, একজন সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি থেকে, পার্সপেক্টিভ থেকে আমরা কার কথা বিশ্বাস করব? গণতান্ত্রিক পরিকাঠামোতে আমাদের আমার রাষ্ট্র চলছে, সংবিধান অনুসারেই যা নির্দেশনা সেভাবেই চলছে। সংবিধানের নির্দেশনা এটাকে পালন করতে গিয়ে কোনো রাজনৈতিক দল ছুটি পালন না করে সেটা তাদের ব্যাপার, কিন্তু সংবিধানের নির্দেশনা পালন করা আমার সমস্ত রাজনৈতিক দলেরই দায়িত্ব। সেই জন্যই বিগত আপনার যখন থেকে সংবিধান আমাদের কার্যকর হলো 1950-এর 26শে জানুয়ারি থেকে অনেকগুলো নতুন রাজ্য হয়েছে, আরও নতুন রাজ্য হবে। কাজে এই ক্ষেত্রে নতুন রাজ্য দাবিটা সাংবিধানিক দাবি, এটা সাময়িকভাবে কোনো রাজনৈতিক দল না মানলেও সামগ্রিকভাবে ভারতবর্ষের সংবিধান যতক্ষণ পর্যন্ত জল করবে ততক্ষণ পর্যন্ত এই দাবি যে কোনো নাগরিক তুলতেই পারে। সেটা তো আমিও বললাম যে সাংবিধানিক দাবি। এখন যে বিষয়টা তুলে আনা হচ্ছে বারবার, আপনারা দাঁড়িয়ে বলছেন যে এই দাবির পরিপ্রেক্ষিতে কিন্তু জোটটা হয়েছিল বিজেপি এবং আইপিএফটির। এটা শুধু বিজেপির সঙ্গে না, অন্য যে কোনো রাজনৈতিক দল তারাও যদি তাদের রাজনৈতিক স্বার্থে আমাদের সঙ্গে জোট করতে চাই তখন আমরাও সেটা ভেবে দেখব। আমাদের সেই ব্যাপারে আমাদের যে আন্দোলনটা কতটুকু আমরা এগিয়ে নিতে পারবো তাদের সহযোগিতা, এটা আমরা দেখব। এখন যেহেতু অস্বীকার বারবার করছেন বা বিজেপির তরফ থেকে বারবার অস্বীকার করা হচ্ছে যে না এই ধরনের কোনো রকমের কথা হয়নি, বা এই ধরনের কোনো রকমের তাদের সঙ্গে বা আইপিএফটির সঙ্গে কোনো রকমের কথা বা কোনো রকমের, এটা শুধু একটাই উত্তর, 2000 সালে
এনডিএ সরকার যখন ক্ষমতায় ছিল কেন্দ্রে, তখন কটা নতুন রাজ্য করা হয়েছিল। এটাকে নতুন করে বলতে হবে? উত্তরাখণ্ড কী করে আসলো, ঝাড়খণ্ড কী করে আসলো, তারপরে আপনার ছত্তিশগড় কী করে আসলো, কারা দিল? তখন তো এনডিএ সরকার দিয়েছে। ভোট এনডিএ মানে বিজেপি, তখন সরকার তাদের দিয়েছে। তাহলে এখন টোটালি দরজা বন্ধ করার মানসিকতা কেন আসলো? কেন আসলো? এটা তো এই উত্তর তো তারা দেবেন, আমরা কেন দেব? অর্থাৎ মানে দুই পক্ষই তাদের নিজেদের পার্সপেক্টিভ বা দৃষ্টিকোণ থেকে তাদের নিজেদের জায়গায় রয়েছেন তারা, মানে বিজেপি এবং আইপিএফটি। তাদের কাছে জিজ্ঞেস করুন, আমরা কেন তার হয়ে উত্তর দেব? তারা তো বলছে তারা বলছে তাদের তাদের উত্তর দেওয়ার নেই। আমাদের যে গোল আছে, সেই গোল লক্ষ্য রেখে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমাদের আন্দোলন শান্তিপূর্ণভাবে আমরা চালিয়ে যাব। সেখানে নির্বাচন যখন আসবে, নির্বাচনে অংশগ্রহণ করব। নির্বাচন যখন আসবে না, তখন শান্তিপূর্ণ গণতান্ত্রিক উপায়ে আমরা সারা বছর আন্দোলন করে যাব। এই ব্যাপার। সরকারে অনেকভাবেই কিন্তু প্রশ্ন উঠছে, বিরোধী রাজনৈতিক দলগুলোর তরফ থেকে প্রশ্ন, সাধারণ মানুষ, তিপ্রাসা জনজাতি গোষ্ঠীর অংশের প্রচুর মানুষ কিন্তু প্রশ্ন করছেন যে জোট সরকারি থেকে একসাথে যে সহাবস্থানের একটা প্রক্রিয়া চলছে এখন সরকারিভাবে, সেটা কি মনে হয় আগামী দিনে সেটা কি চলতে পারে, নাকি এইভাবে যদি অভিযোগ এবং পাল্টা অভিযোগের খেলা যদি খেলতে থাকে বিজেপি আইপিএফটির মধ্যে? এবং আজকে কিন্তু রামাপদ জমাতিয়া তিনিও বিজেপির একজন বিধায়ক, বারবার অভিযোগ উঠে এসছে যে আইপিএফটির মানুষ বা কিছু গুন্স বা দুষ্কৃতিকারীদের হাতে তিনি নিগৃহীত হয়েছেন, তিনি আক্রান্ত হয়েছেন, এই বিষয়গুলো উঠে আসছে বারবার। তো কতদিন চলতে পারে এই ধরনের ঘটনা? ভারতবর্ষের পরিষদীয় সংসদীয় গণতান্ত্রিক রাষ্ট্রে গত শতকের শেষ দুইটা দশক থেকে শুরু করে এখন পর্যন্ত চলছে আপনার জোটবদ্ধের যুগ। এককভাবে কেউ কেন্দ্রে ক্ষমতায় আসীন হওয়ার সুযোগ আর নেই। এখন হবে কোয়ালিশনের যুগ। এই কোয়ালিশন যুগকে আপনি মানুন না মানুন, এতে চলতেই থাকবে। কিসের ভিত্তিতে কোয়ালিশনটা হচ্ছে আপনাদের, বিজেপি এবং আইপিএফটি? শুধু বিজেপি আইপিএফটি কথা না, সামগ্রিক ভারতবর্ষের সমস্ত পার্টির কথা আমি বলছি। না, আমরা তো কনসার্ন এই আঞ্চলিক দল। কনসার্ন বলতে আমি সামগ্রিক প্রেক্ষাপটে আমরা কথা বলতে হবে। শুধুমাত্র সীমিতভাবে শুধু এখানকার ভৌগোলিক অবস্থান দিয়ে নয়, উত্তর পূর্বাঞ্চলের অবস্থা আপনি চেহারাটা দেখুন, সামগ্রিক ভারতবর্ষের চেহারাটা দেখুন, সবখানেই কোয়ালিশন চলছে। উত্তর পূর্বাঞ্চলে কোথায় কোয়ালিশন নাই? মেঘালয়ে, মণিপুরে, তারপরে আপনার ইয়েতে অরুণাচলে দেখুন, কোথায় নাই, সবখানে ত্রিপুরাতেও তাই। এটা চলবে। এবং তার মানে এই নয় যে এই কোয়ালিশন সরকার চলা এবং নির্বাচনে কোয়ালিশনের অন্তর্ভুক্ত অংশীদার পার্টি আলাদাভাবে লড়াই করা, এটা অন্য ব্যাপার। এটার সঙ্গে নির্বাচনের সঙ্গে একেবারে সাযুজ্য করার মানে 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 ওই একত্র করার কোনো রকম কোনো সুযোগ নাই। উত্তরটা কিন্তু ঠিক সেরকমভাবে পাওয়া গেল না। তবুও যাই হোক, আমরা এতক্ষণ কথা বলছিলাম বিজেপির এবং আইপিএফটির জোটের সরকারের অন্যতম সদস্য, মন্ত্রিসভার অন্যতম সদস্য এনসি দেববর্মার সঙ্গে। অসংখ্য ধন্যবাদ, আপনার সঙ্গে কথা বললাম। তবে রাজনৈতিকভাবে যে সমীকরণ তৈরি হয়েছে নতুন করে, সামনে নির্বাচন পিছিয়ে আবার 23 তারিখ নেওয়া হয়েছে, আগামী 23 তারিখ কী ধরনের ফলাফল ঘোষণা হয় বা কী ধরনের নতুন সমীকরণ তৈরি হয় গোটা জাতীয় প্রেক্ষাপটে, যেটা বলছিলেন এনসি বাবু, এবং রাজ্যের প্রেক্ষাপটেও, সেটাই কিন্তু এখন দেখার। গোটা রাজ্যের মানুষ সেই দিকেই কিন্তু তাকিয়ে রয়েছেন। আপনারা সঙ্গে থাকবেন রাইজিং ত্রিপুরার।